দর্শক স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা নিবেদিত উত্তরণের বাজেট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাজেট বিশেষ আয়োজনে। এই আলোচনা শুরু করতে চাই আসলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে সংকট আমরা দেখছিলাম বিগত 6-7 মাসের কথাই যদি বলি, আমরা দেখলাম যে জ্বালানি তেলের হাহাকার, দুর্ভিক্ষের মতো চিত্রগুলো অনেকটা। আবার একই সাথে আমরা দেখলাম যে তারই ধারাবাহিকতায় বিদ্যুতের দামও বাড়লো। আপনার কাছে একটু জানতে চাই আসলে অর্থমন্ত্রী যে বেলা 3টায় যে বাজেট উপস্থাপন করতে যাবেন, তার সেই বাজেট বক্তৃতাতেও আমরা যতটুকু জানতে পেরেছি বিগত সময়ে লুটপাটের যে চিত্র সেটি তুলে ধরতে যাচ্ছেন। সেই বাস্তবতায় আসলে যদিও 3 মাস খুব বেশি সময় না, কিন্তু এই যে লুটপাটের পথ থেকে আবারও স্বচ্ছতা জবাবদিহিতার পথে ফিরে আসার জন্য যে ধরনের শুরু, সেটি কি দেখতে পান ডক্টর শামসুল আলম? আপনার কাছে জানতে চাই। আমি দুটো জিনিস এখানে উল্লেখ করতে চাই। অর্থমন্ত্রীর বক্তব্য মিডিয়ায় বা বিভিন্ন আপনার অনলাইন ফেসবুকে যা আসছে, তাতে একটা হচ্ছে তিনি বলেছেন দ্রব্যমূল্য বাড়বে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি বলেছেন এই যে লুটপাটের কথা বললেন, লুটপাট হচ্ছে, তিনি স্বীকার করেছেন যে বিগত সরকার লুটপাট করেছে এবং সেই লুটপাটের খেসারতটা আমরা দিচ্ছি এবং সরকার উত্তরাধিকার সূত্রে সে লুটপাট পেয়েছে। একসময় 74-75 সালে তখনকার সরকারের তরফ থেকে শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, আফসোস করেছে, দেশ সোনার খনি পায়, আমরা চোরের খনি পেয়েছি। কিন্তু সেই চোরের খনি উচ্ছেদ করা, সোনার খনি না পেলেও চোর থেকে মুক্তি পাওয়া, সেই উদ্যোগটা কখনোই নেওয়া হয়নি। আজকে সে কথাটা আমার মনে পড়ছে এই কারণেই যে অর্থমন্ত্রী নিজে তিনি এই বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব তৈরি করার কমিটিতে সভাপতি ছিলেন এবং তিনি সভাপতি থাকা মানেই হচ্ছে প্রধানমন্ত্রীর নেক্সট। তার অর্থ দুটো হতে পারে। একটা হতে পারে যে জনগণের স্বার্থ সংরক্ষণ করার বিষয়টি, যেহেতু বিগত সরকারের আমলে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, তাদের সক্ষমতার বিপর্যয় ঘটেছে, তারা লুণ্ঠনকারী শক্তির নিয়ামক শক্তিতে পরিণত হয়ে গেছিল, সুতরাং তাদের আর এই সক্ষমতা নেই। সরকার তাই নতুনভাবে প্রধানমন্ত্রীর পরের ব্যক্তি অর্থমন্ত্রীকেই এই দায়িত্ব নিতে হয়েছে। এটা একটা খুব আশার কথা। কিন্তু বাস্তবে দেখা গেল যে ওনার কমিটি একটা কথাই বলেছে যে 1 টাকা 20 বা 25 পয়সা বাড়াইতে হবে, এছাড়া আর উনি কোনো কথা বলেননি। এই খাতের লুণ্ঠনের প্রতিকারের জন্য আমরা যে কথাগুলো বলে এসছি 15-20 বছর ধরে, সেই পার্সপেক্টিভে তিনি কোনো কথা বলেননি। এইবার আসেন, সংসদে বিরোধী দল এবং সরকারি দল মিলিয়ে এই বিদ্যুৎ সংকট, এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 12 দফা সুপারিশ করেছে। সেই 12 দফার সুপারিশের মধ্যে লুণ্ঠনের প্রতিকারের একটা শব্দ নেই। খুবই গতানুগতিক কথা বলা হয়েছে। সেই গতানুগতিক কথা দিয়ে বিদ্যুৎ খাতের এই অব্যবস্থা মোকাবেলা করা যাবে সেটা আমি মনে করি না। তাহলে কি সরকার বা ওনারা কি চিন্তা করতে চাচ্ছেন, বাজেটেই সর্বতোভাবে সেগুলোর প্রতিফলন ঘটবে আমি প্রত্যাশা করি। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে এবারকার বাজেটে মূলত রাষ্ট্র যে কল্যাণ ভিত্তিক বাজেট দিয়ে সরকার প্রমাণ করবে রাষ্ট্র কল্যাণ নিশ্চিত করে এবং এই বাজেট কল্যাণ ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি তৈরি করে দেবে। নিশ্চয়ই, মানে রাষ্ট্র গণতান্ত্রিক, রাষ্ট্র মানবিক, সেই অভিযাত্রা তারা আবার শুরু করতে চান। সেই প্রত্যাশার জায়গা থেকেই শুধু বলবো যে এখন পর্যন্ত সরকারের কথাই যা পেয়েছি, কাজে বা কর্মে তার প্রতিফলন ঘটেনি, বরঞ্চ গতানুগতিকতা এবং ধারাবাহিকতা মানে মেনটেন করা হয়েছে। এখন আগামীতে আমরা সরকারের প্রতি সহানুভূতিশীল থাকতে চাই, সরকারের প্রতি আস্থা রাখতে চাই এবং সরকার
আমাদেরকে আস্থায় রাখলে আমরা পেট বেঁধে ক্ষুধা শুয়ে পিঠে কুলা বেঁধে আমরা অপেক্ষা করতে চাই যে সরকার আমাদের সুদিন এনে দেবে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে একটু আসতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে বা জ্বালানির দাম কমানোর ক্ষেত্রে দু একটা সিদ্ধান্তের কথা যদি বলি, যেমন রিফাইনারিতে যে জ্বালানি তেলগুলো দেশে রিফাইন করা হয়, সেই তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে করের হার যেটি 1.5% বা 1.5% ছিল, সেটি কমিয়ে 1% করা হচ্ছে। এবং একই সাথে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে যে খনিজ সম্পদ আহরণ বা অনুসন্ধান, সেই বিষয়গুলো বাড়াতে চায়। সে বিষয়ে আপনার কাছে একটু শুনবো, এগুলোর আসলে আদেও বিদ্যুৎ জ্বালানি খাতে সুবিধা পাবে কিনা। কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আপনাকে ডক্টর শামসুল আলমের প্রশ্ন ধরেই করতে চাই। এই যে আমরা দেখলাম যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও বললো যে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1.52 টাকা বাড়ানোর পরে জনজীবনে আসলে তার খুব বেশি প্রভাব পড়বে না। আপনি তো একই সাথে জ্বালানি সেক্টরের ব্যবসা বাণিজ্যও আছেন এবং আপনার তৈরি পোশাক খাতেও ব্যবসা বাণিজ্য আছে। সেই জায়গা থেকে একটু জানতে চাই, আসলে কি এই বাড়তি প্রতি ইউনিটে 1.52 টাকা খুব বেশি প্রভাব পড়ে না? এটার আফটার এফেক্টস অনেক বেশি। কিভাবে আফটার এফেক্টস অনেক বেশি আসে সাধারণ মানুষের জীবনে, কিন্তু আপনি দেখেন যে মুদ্রাস্ফীতি যেভাবে এফেক্ট করছে, এটা কিন্তু একটা বড় সাধারণ মানুষ, একটা শ্রমজীবী মানুষ, তাদের উপরে কিন্তু এই এফেক্টগুলো আসছে। এক, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, কস্ট অফ ট্রান্সপোর্টেশন বেড়ে যাচ্ছে, কস্ট অফ অল লজিস্টিক্স যেগুলো আছে সেগুলো সবগুলোই ক্রমান্বয়ে বাড়ছে। এটা একটা এফেক্ট, কিন্তু চেইন এফেক্ট আসে। এই চেইন এফেক্টটা এই যুদ্ধকালীন সময় যদি এই মূল্যটা বেড়ে থাকে, সরকারকে এই জায়গাটাতে অ্যাড্রেস করতে হবে যে না, আমরা এটাকে অ্যাড্রেস করে এই কর্মসংস্থানগুলো আমরা টিকিয়ে রাখবো, এই অপারেশনগুলো আমরা টিকিয়ে রাখতে চাই, বিশেষ করে পরিবহন খাতটাকে, যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এখন তাহলে হচ্ছেটা কি? এখন হচ্ছে এই যে দাম বাড়লো, এই দাম বাড়ানোটা অযৌক্তিক বলে সরকার মনে করেন না, ব্যবসায়িক কমিউনিটি ভাবে যে এটা গ্রহণযোগ্য না। এটা এমন একটা পর্যায়ে আছে যে এটা ডিবেটেবল থিংস। তবে সরকার এর চাইতে অনেক বেশি খরচ অনেক বেশি করেন। এবছর ধরেন সরকার প্রজেক্ট করছেন যে 44,000 কোটি টাকা সাবসিডি দিবেন এই জ্বালানি খাতেই। যদি 44,000 কোটি টাকা সাবসিডি দেন, এটার বিনিময়ে কত লোকের কর্মসংস্থান হবে সেটা সরকারকে ব্যাক ক্যালকুলেট করতে হবে। করলে সরকার জানতে পারবে যে কত ইনডিরেক্টলি 144 কোটি টাকা উনি রেভিনিউ আর্ন করতে পারেন কিনা। এটা কিন্তু সরকারকেই হিসাব করতে হবে নিশ্চয়ই। এবং এই ভর্তুকি আসলে কার কাছে যাচ্ছে, কেন যাচ্ছে, সেটাও জানতে হবে। আমরা তো শুধু ঢালাওভাবে একটা সংখ্যা শুনি। এটা ভর্তুকিটা কিন্তু আসলে কি, আমরা এক লিটার তেল তৈরি করতে কত টাকা লাগে? ধরেন একটা কনডেনসেট থেকে 40 টাকা করে আমরা কনডেনসেট কিনছি, আমরা 52 টাকা করে কনডেনসেট বিপিসির কাছে রিফাইন করে বিক্রি হচ্ছে। এই 52 টাকার কেনাটা এটা কিন্তু কনস্ট্যান্ট ফিগার। এই কনডেনসেটের সোর্স হচ্ছে লোকালি আসে। 42% আমাদের দেশের জ্বালানি, বিশেষ করে অকটেন পেট্রোল এবং পার্টলি ডিজেল, এই জিনিসগুলো কিন্তু 42% কিন্তু আমাদের দেশে হয়। এবং সিলেট গ্যাস ফিল্ড বলেন আপনি, অন্যান্য দেশে 10টা-11টা প্রাইভেট সেক্টর আছে, রিফাইনারি এগুলো বলা হয়, কন্ডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্টস, এখান থেকে আসে। এই জায়গায় কিন্তু মূল্য সমন্বয় ওইভাবে হয় নাই। সরকার শুধু আমদানিকৃত অকটেন পেট্রোল ডিজেলের দামের সাথে দেখিয়ে এই মূল্যটাকে ধরে রেখেছেন। আসলে কি এটা কি সমন্বয় করেছেন? আসলে কি এটা কি এই প্রাইসটা ওই হওয়া উচিত যেটা আজকে আমরা যেটা দিচ্ছি 130 টাকা, 140 টাকা? এটা আসলে হওয়া উচিত ছিল না। সরকার বলছে 3 মাসের আপনার 3 মাসের একটা বাফার স্টক তৈরি করবেন জ্বালানি ক্ষেত্রে। আপনি দেখেন বিদ্যুতের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বাড়ার পিছনে প্রথমে একটা যেটা এইচএফওর দাম বেড়েছে 67-68%। এই এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্টগুলোকে বসিয়ে ওনারা একটা ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছেন, যদিও 14,000 কোটি টাকার উপরে এখনও পেয়েবলস আছে সরকারে এই আইপিপি কোম্পানিগুলোর কাছে। কিন্তু কেন এই তেলের দাম বাড়ানো হলো? এই তেল কে ব্যবহার করে? এই তেলের ব্যবহার আসে কোথা থেকে? এগুলো সব রিফাইনারি বাই প্রোডাক্ট। রিফাইনারির সবচেয়েতে যেটা
উচ্ছিত প্রোডাক্ট যেগুলা সারপ্লাস প্রোডাক্ট, এগুলা এই জিনিসগুলা এর চেইন এফেক্ট কেন জনগণ ভোক্তা পাবে? এটা তো ভোক্তা পাইতে পারে না। এই জায়গাটাতে সরকারকে অনেক বেশি এফিশিয়েন্ট হওয়া উচিত ছিল। সরকার সামনে আরও বড় এই ধরনের জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ পেতে পারেন। আজকে শুধু আমরা যদি বলি ইরান আর এই ইসরায়েল কিংবা আমেরিকার যুদ্ধর চেইন এফেক্ট, এই চেইন এফেক্টগুলো যদি চায়না কিংবা অন্যান্য বেল্টে যে পড়ে, তাহলে কিন্তু আরও বড় এই জ্বালানি সরবরাহ বিঘ্নিত হবে। তাহলে সরকার কি করবে? নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ডক্টর শামসুল আলম, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমরা বিভিন্ন সময় অভিযোগ শুনি আন্তর্জাতিক বাজারে যে দাম থাকে বাংলাদেশের সাথে সেই দামের আমরা সেই মানে সুবিধাটা পাই না। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে সেই একই হারেই আসলে বিক্রি হয়। আবার কখনো কখনো বাড়লেও হয়তো বিপিসি সেখানে ভর্তুকির কথা বলে। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে জ্বালানি তেলের ব্যবস্থাপনাটি করে সেখানে আসলে স্বচ্ছতাই বা কতটুকু, এবং আমরা যে বলি যে বিভিন্ন সময় যে আন্তর্জাতিক বাজারে দাম কমছে কিন্তু সরকার সে সময় লাভ করছে, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? সরকার যে লাভ করে এটা তো মিথ্যে নয়। প্রায় 5-7 বছর ধরে তেলের দাম সমন্বয় করেনি। সমন্বয় বলতে দাম কমেছে, অথচ দাম কমায়নি, বাড়িয়ে রেখেছে। এই বাড়িয়ে রাখার এখতিয়ার সরকারের নেই এবং সরকার নিজে অপরাধ করেছে। আইনের ভাষায় আইন লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ হয় অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সেই অপরাধে অপরাধ করেছে তেলের দাম মূল্য বৃদ্ধি সমন্বয়ে না করে টাকা জমাইছে, এবং মূল্য সেইটাই হতে হবে যে মূল্য ন্যায্য যৌক্তিক হবে, এবং ন্যায্য যৌক্তিক তখনই হবে যতটুকু ব্যয় হবে মুনাফা, স্ট্যান্ডার্ড মুনাফা সহ, সেটা সমন্বয়ের বাইরে কোনো পয়সা আয় করা যাবে না। কিন্তু সরকার গ্যাসের কোম্পানিগুলো যা সরকারের রাজস্ব নেওয়া দরকার সরকার তার থেকে বেশি রাজস্ব নেয়, যা সরকারের মুনাফা করার কথা তার থেকে বেশি মুনাফা করে। তাহলে এই যে লুণ্ঠনের কালচারটা যখন বিগত সরকার যখন চ্যালেঞ্জের সম্মুখীন হলো, তখন তারা 2023 সালে বিআরসি আইন বদলিয়ে ফেলে তারা করলো কি, যেগুলো রেগুলেশন তৈরি হয়নি সেগুলোর মূল্য তারা নির্ধারণ করবে, এবং বিআরসির পাশাপাশি সব মূল্য নির্ধারণের এখতিয়ার তারা হাতে নিয়ে নিল। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সরকার যেগুলো মূল্য নির্ধারণ করার ক্ষমতা ঢালাওভাবে নিয়ে নিয়েছিল বিআরসির পাশাপাশি, সেটা বাতিল করলো, কিন্তু রেগুলেশন না হওয়া পর্যন্ত মূল্য নির্ধারণের ক্ষমতা তার হাতে রেখে দিল। 23 সালের আগে সে আইন লঙ্ঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছে, মুনাফা করে শাস্তিযোগ্য অপরাধ করেছে। এই মুনাফাকে আইনের ভাষায় লুণ্ঠন বলে। সরকার যদি নিজেই লুণ্ঠনের অপরাধে অপরাধী হয় এবং সে অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে সেই সেক্টরের আপনি কোনো কিছু দিয়ে বাঁচাতে পারবেন না। সেই জায়গায় আমি প্রশ্ন করতে চাই, মানে সরকার যে অপরাধ করেছে সেটি তো একেবারেই প্রমাণিত বা দিবালোকের মতো সত্য, সরকারকে শাস্তি দিবে কে? প্রশ্ন হচ্ছে যে যখন যার যেমন বিআরসির প্রশ্নে কথা উঠেছে যে বিআরসির আইন বিআরসি নিজেই লঙ্ঘন করছে, তার মানে লঙ্ঘনের অপরাধে অপরাধী, তখন দাঁড়াই হচ্ছে যে তখন আইন নিশ্চুপ থাকে, আইন অচল হয়ে যায়, আইন পঙ্গু হয়ে যায়। আর আইন পঙ্গু হয়ে গেলে তখন মানুষ তার অধিকার রক্ষা করার জন্য গতানুগতিক পথে যদি প্রতিকার না পায়, যেমন বিআরসির বিরুদ্ধে অভিযোগের বিচার চেয়ে অভিযোগ এনে আইনে বলা আছে যে বিআরসির বিরুদ্ধে অভিযোগ আনা যায় 11 ধারা অনুযায়ী আনা যায়, এবং রাষ্ট্রপতি তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে, সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে অর্থাৎ জুডিশিয়াল কাউন্সিল এর আদলে বিচার করবে। কিন্তু সেইটা যদি আবার সরকারের শাসন বিভাগ আটকিয়ে রাখে এবং সেটা বাধাগ্রস্ত হয়, এবং বিআরসি বা বিআরসির নামক সরকারি প্রতিষ্ঠানকে যদি জবাবদিহির উঠতে থাকে, তাহলে তখন আবার আরেকটা 5ই আগস্ট ইনভাইট হয়। নিশ্চয়ই সেটা নিশ্চয়ই আমরা চাই না, কারণ 5ই আগস্টের মতো ঘটনা বরাবরই দেশকে অর্থনীতিকে পিছিয়ে দেয়। জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে আবার একটু আসতে চাই, মানে যে কথা জানতে চাই আসলে বিদ্যুৎ জ্বালানি বা মানে জ্বালানি তেল অথবা বিদ্যুৎ, সেগুলো তো আসলে শিল্পের বা উৎপাদনশীল যে কোনো খাতের ক্ষেত্রে সেটি একটি উপকরণ।
তো সেই উপকরণ আসলে যা দিয়ে যেটার উপর ভিত্তি করে আসলে শিল্প এগিয়ে যায়। আমরা দেখলাম অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাবনা করতে যাবেন সেখানে 6.5% জিডিপি প্রবৃদ্ধির একটি লক্ষ্য হয়তো তিনি ঘোষণা করতে যাচ্ছেন, এবং উনি শিল্পায়ন চান, উনি বিদেশি বিনিয়োগ চান। সেই রকম আকাঙ্ক্ষার সাথে সাথে আমরা আবার দেখছি জ্বালানি তেল নিয়ে, বিদ্যুৎ নিয়ে, এবং এই মানে সেখানেও আসলে সরকার মুনাফা করছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? বিভিন্ন দেশের সরকার এটা মুনাফাটাকে বা তাদের ট্যাক্স এবং ইনকাম হিসাবে ট্রিট করে, আর্ন করে। অনেক দেশে প্রাইভেটাইজড হয়ে গেছে জ্বালানি সরবরাহটা। তো আমাদের দেশে এখনও সরকারি নিয়ন্ত্রণে আছে। সরকার যারা নিয়ন্ত্রণ করেনি এনারা কিন্তু এখনও প্রফেশনাল, ওয়েল ম্যানেজড না। ওনাদেরকে একটা জায়গায় ধন্যবাদ দেওয়া উচিত যে ওনারা সরবরাহটা নিশ্চিত রেখেছিলেন এই ক্রাইসিস মোমেন্টে, যেখানে প্যানিক বাই শুরু হয়। এখন একটা ইনভেস্টর সবচেয়ে প্রথমে যে জিনিসটা জানতে চায় যে আমাদের দেশে এই এনার্জি সিকিউরিটিসটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আছে কিনা। যে কোনো ইনভেস্টার্স দেখেন, উনি দেখতে চান যে জ্বালানি সরবরাহ নিশ্চিত আছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত আছে, বিদ্যুতের কোয়ালিটি বিদ্যুৎ যাতে সরবরাহ হয়। এর জন্য কিন্তু এই ইউটিলিটিস কোম্পানিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পয়সা নেয়। আমরা কিন্তু তাদেরকে সিকিউরিটি জমা দেই যে সে আমাকে এনশিওর করবে কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ করার জন্য। প্রথমত আমরা কোনো জায়গায় এখন কোয়ালিটি বিদ্যুৎ পাই না, এটা আমাদের জন্য 1 নম্বর চ্যালেঞ্জ। আমরা যে জ্বালানিটা পাই এটাও কি সঠিক জ্বালানি কিনা এটাও কিন্তু কোয়েশ্চেনেবল। আজকে আমরা অনেক মডার্ন মেশিন ইউজ করি। বিদ্যুতের বেলায় দেখেন আমরা পিএলসি কন্ট্রোল ইকুইপমেন্ট ইউজ করি, আমরা এআইএ চলে যাচ্ছি। ফলে এই জায়গায় কিন্তু আপনার যদি কোয়ালিটি বিদ্যুৎ না আসে, আপনার ভোল্টেজ ঠিক নাই, ফ্রিকোয়েন্সি ঠিক নাই, এই জাতীয় যদি হয়, প্রোডাকশন লাইনের সব পণ্য নষ্ট হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আপনার কাছে আরো শুনবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন 2026-27 অর্থ বছর নিয়ে ডিবিসি নিউজের বাজেট বিশেষ উত্তরণের বাজেট স্বপ্নধারা। উত্তরণের বাজেট থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। গত আরেকবার 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা নিবেদিত উত্তরণের বাজেট অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় ফিরবো, তার আগে একটু আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন অর্থ বছরে যে সরকারের বরাদ্দ চিত্র এবং মোট বাজেটের সাথে কতটুকু আসলে বিদ্যুৎ জ্বালানি খাত পেয়েছে সেই বিষয়টি জেনে আসতে চাই। সহকর্মীকে বলবো যদি আসলে আমাদের সেই গ্রাফটা আমরা একটু দেখি। 2006-07 অর্থ বছরের যে বাজেটটি ছিল সেটি কিন্তু ছিল 69,740 কোটি টাকার যে বাজেট। সেই বাজেটে আমরা দেখছি বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 4,286 কোটি টাকা কিন্তু বরাদ্দ আমরা দেখতে পেয়েছি। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে আসলে এই বরাদ্দটি কিন্তু আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে যদি দেখি টাকার অঙ্কে কিন্তু বেড়েছে। এবং এই বরাদ্দের আমরা দর্শক দেখবেন আসলে বিদ্যুৎ ও জ্বালানি এই দুটো খাত মিলেই কিন্তু এই বরাদ্দটি যায়। কিন্তু এখন যেমন দেখতে পাচ্ছি আসলে 2023-24 অর্থ বছরের যে বাজেটটি ছিল সেই বাজেটেও আমরা দেখেছি যে 7,61,785 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের 28,000 কোটি টাকায় কিন্তু মোটামুটি আমরা দেখেছি বিদ্যুৎ জ্বালানি খাতে। একই সাথে আমরা দেখেছি ধারাবাহিকভাবে বাজেটও বেড়েছে, বিদ্যুৎ ও জ্বালানির খাতের বরাদ্দও বেড়েছে। এই ধারাবাহিকতা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এবার এই অর্থ বছরেও কিন্তু সেই ধারাবাহিকতা থাকবে। কিন্তু এই যে বরাদ্দ বাড়ছে, সেই বরাদ্দর সাথে সাথে আসলে বিদ্যুতের ক্ষেত্রে যদি শুধু ধরি, বিদ্যুতের যে সক্ষমতা যেটি বলা হচ্ছে প্রায় 29,000 মেগাওয়াটের যে সক্ষমতা, সেই সক্ষমতার বিপরীতে আসলে জনগণ কি ধরনের সেবা পাচ্ছেন আমরা দেখি। যদি আমাদের কাছে লোডশেডিংয়ের একটি তথ্য আছে, আমি সহকর্মীকে বলবো যদি লোডশেডিংয়ের সহ এটি আমরা দেখছি 2025-26 অর্থ বছরের তথ্য, সেখানেও বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে বরাদ্দ সেটি কিন্তু 22,000 কোটি টাকা আমরা দেখছি। এর সাথে সাথে এই যে বড় অঙ্কের যে বরাদ্দ আসলে এই মন্ত্রণালয়গুলো পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, সেই চিত্র কিন্তু আসলে লোডশেডিংয়ের সাথে মেলে না। আমরা দেখছি 14ই এপ্রিল যেখানে সর্বোচ্চ চাহিদা ছিল 14,700 মেগাওয়াট, কিন্তু সে সময় যেখানে বলা হচ্ছে প্রায় 28,000-29,000 মেগাওয়াট হচ্ছে সক্ষমতা, কিন্তু আমরা দেখছি সেদিনও কিন্তু গড় যে লোডশেডিং ছিল সেটি 1,000 মেগাওয়াটের বেশি। এবং সেই ধারাবাহিকতায় 22শে এপ্রিলের সেটি গিয়ে 22শে এপ্রিল যদি আমরা স্মরণে নেই, সে সময় আসলে
তীব্র গরম ছিল, গরমের সময় এই চাহিদাটি বাড়ে, সেখানেও কিন্তু প্রায় 2554 মেগাওয়াটের ঘাটতি আমরা দেখেছি। এই যে বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে বাজেটের আকারের সাথে সাথে, জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে আসতে চাই, বরাদ্দর সাথে সাথে আসলে আমরা দেখছি বিদ্যুৎ জ্বালানি খাতের বরাদ্দটাও বেড়েছে, কিন্তু বাস্তবে লোডশেডিংয়ের যে চিত্র সেটির কোনো উন্নতি হচ্ছে না কেন? এটা আপনার অনেকগুলো এটার সাথে জিনিস জড়িত। প্রথমত হচ্ছে যে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান আছে একটা, এটা হচ্ছে এনার্জি সিকিউরিটি এনশিওর করতে হবে, আপনার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনকে করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। যেখানে জেনারেশন আছে ধরেন পটুয়াখালীতে, কিন্তু ঢাকায় ওই বিদ্যুৎ নিয়ে আসতে হচ্ছে ওইখানে একটা বড় ট্রান্সমিশন লাইন করতে অনেক দিন সময় লেগেছে সরকারকে। এরকম অনেক জায়গায় যেগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। তো এটা যদি ইন্টিগ্রেটেড না হয় তখন কিন্তু এটা বিদ্যুতের ট্রান্সমিশন লাইন যদি স্টেবল না হয়, ডিস্ট্রিবিউশন যদি স্টেবল না হয়, তাহলে এই সাফারিংসটা থেকে যায়। এরপরে একটা ভুতুরে ডিমান্ড আসছে। এই ভুতুরে ডিমান্ড নিয়ে সরকারকে এখন মাথা মানে চিন্তা করে দেখতে হবে। এটা হচ্ছে এটা কিন্তু একটা সাংঘাতিক ভয়াবহ। যে আপনি যদি দেখেন গতকালকেও রাত 12টার সময়, গত পরশু দিন রাত 12টার সময় প্রায় 15,600 মেগাওয়াটের মতন ডিমান্ড ছিল। ওইখানে তখন 534 মেগাওয়াট ছিল আপনার লোডশেডিং ছিল। কিন্তু দুপুর 2টার সময় দেখা যাচ্ছে যে ওইখানে লোডশেডিং হয়েছে 10 মেগাওয়াট। তো 10 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দুপুর 2টার সময়, যখন ইন্ডাস্ট্রিয়াল লোড কমার্শিয়াল লোড দুটাই আছে। ফলে এইখানে রাত 12টার সময় লোড কোথা থেকে এই ডিমান্ড সেই সময় তো আসলে শিল্প কারখানা নিশ্চয়ই সচল থাকে না, কমার্শিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যেমন অফিস আদালত যত কাজ আছে। তাহলে এই লোডটা কোথায় যাচ্ছে এটা একটা ভেবে দেখার সময় এসছে। ফলে যাতে ইন্ডাস্ট্রি এই লোডটা প্রায়োরিটাইজভাবে পায়, বিশেষ করে রপ্তানিমূলক যেসব শিল্প আছে। এখানে কিন্তু আপনি গাজীপুরে আমার শিল্প আছে, আমার ফ্যাক্টরিতে গত মাসে অন অ্যান অ্যাভারেজ 7-8 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। আমি 10-12 ঘন্টা ফ্যাক্টরি চালাই, ওর ভিতর অর্ধেকের বেশি 50-60% আমাকে ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে হতো। ফলে আমার কস্ট অফ প্রোডাকশন ইজ এক্সট্রিমলি হাই, কিন্তু আমার বায়ারের কনফিডেন্সের জন্য আমাদেরকে ওই ফ্যাক্টরিটা চালাতে হয়েছে, যাতে আগামীতে আমরা বিশ্বাস করি যে সরকার এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবেন। যেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে সেসব জায়গায় কিন্তু কোনোভাবেই লোডশেডিং করা যাবে না। লোডশেডিং এবং গ্যাস সাপ্লাই এই দুটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু রপ্তানিতে একটা বড় একটা ধাক্কা খাবে, যেটি অর্থনীতিকেও বাধাগ্রস্ত করবে। ডক্টর শামসুল আলম, মানে এই যে ভুতুরে ডিমান্ড, রাত 12টার সময় মানে 15,000 মেগাওয়াটের যে ডিমান্ডের কথা যেটি বলছিলেন আসলে হুমায়ুন রশিদ সাহেব, সেটিকে আপনি কিভাবে দেখেন? এবং আপনি সবসময়ই বলেন যে বিদ্যুতের চুরি হচ্ছে, সেটি একটা বড় উদাহরণ কিনা? বিদ্যুতের চুরি বলতে আমি যখন ছাত্র ছিলাম তখন বুঝতাম, এবং পাবলিকও বুঝতো, যে অবৈধ সংযোগ দিয়ে এবং নিয়ে কনজিউমার এবং নিম্ন পর্যায়ের বিদ্যুৎ কর্মকর্তারা লাভবান হয়, এর নাম বিদ্যুৎ চুরি। এখন চুরিটা, তখন যদি মনে করেন যে এই চুরিটা যদি পুকুর চুরি হতো, এখন চুরিটা সাগর চুরি বলতে পারেন। এখন চুরির সঙ্গে একেবারে শীর্ষ মাথা থেকে আরম্ভ, শীর্ষ প্রশাসন বা রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আরম্ভ করে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত কোনো না কোনোভাবে দৃশ্য অদৃশ্য জেনে না জেনে সংযুক্ত। এখন চুরিটা দেশের আইনি কাঠামো পরিবর্তন করে কাঠামোগতভাবে চুরি করা হয় বা চুরি প্রতিষ্ঠিত হয়ে গেছে। দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানি ব্যবস্থা যে সংকট উল্লেখ করেছে, যেহেতু এই আইন প্রণয়ন করা হইল জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করার জন্য। তো জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ কি সমুদ্র থেকে কলসে করে জল এনে জনগণের মাথায় ঢেলে দেওয়ার মতো ব্যাপার, নাকি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা কোনো শব্দ দিয়ে বলার ব্যাপার, নাকি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার বিষয়টি জ্বালানি জরুরি ভিত্তিতে সরবরাহ করা, উৎপাদন জরুরি ভিত্তিতে সরবরাহ করা, ন্যায্য সঠিক দামে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা, লস কমানো, ফাইন্যান্সিয়াল লস এবং এনার্জি লস কমানো,
এফিশিয়েন্ট করা, এই সব মিলিয়ে যদি আপনি জরুরি ভিত্তিতে করতে না পারেন, তাহলে সে জরুরি ভিত্তিতে জরুরি ভিত্তিতে থাকে না। তখন ওই সারা পথ দৌড়াদৌড়ি, খাওয়া ঘাটে গড়াগড়ির কথা আমরা শুনেছি, সেই গড়াগড়ির মতো অবস্থায় যাবে। পাটনি আর যাত্রীকে পারাপার করে না, দেখা যায় নৌকো ছেড়ে চলে গেছে। তা আজকে যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি, সেখান থেকে আপনাকে বলতে হবে, আপনি যে বাজেটের দেখাচ্ছিলেন না, বিএনপির আমলে 4,000 কোটি টাকা, 69 বা 79 কোটি টাকাকে ভাগ করে দেখেন যে রেশিও হবে, এখন যে রেশিও আছে তার থেকে কমে গেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, তখন রাষ্ট্র বিদ্যুৎ উৎপাদন করত, এখন রাষ্ট্র করে না। রাষ্ট্রকে কে পয়সা দিচ্ছে? জ্বালানি উন্নয়ন তহবিলে, জ্বালানি নিরাপত্তা তহবিলে জনগণ পয়সা দেয়, গ্যাস উন্নয়ন তহবিলে জনগণ পয়সা দেয়, বিদ্যুৎ উন্নয়ন তহবিলে জনগণ পয়সা দেয়। আপনি আপনার বিলের সাথে এই পয়সা দেন। এই পয়সাগুলো বাজেটে আসে না কেন? এই পয়সাগুলো দিয়ে সরকার বাহাদুরি করে। এই যে কোম্পানিগুলো আপনার সাতক্ষীরার মতো জায়গাতে ডিস্ট্রিবিউশন গ্যাসের লাইন বসাইছে, মাটির তলে সমাধি হয়ে গেছে। লাশ যেমন কাজে লাগে, পচে গেলে অন্তত তেল হয়, এগুলো লাশেরও একটা কার্যকারিতা আছে। এই পাইপলাইনগুলোর কোনো কার্যকারিতা নেই। ভাড়ামারা থেকে খুলনায় রূপসা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ নিয়ে গেছে। রূপসা পাওয়ার প্ল্যান্ট জীবনে কোনো দিন গ্যাস এই পাইপলাইন দিয়ে পাবে না রোজ কেমন পর্যন্ত। যখন এগুলো তৈরি হয় তখন বলা হয়েছে যে 26 সালে গ্যাস পাওয়া যাবে না, তারপরেও এগুলো তৈরি করা হয়েছে, কারণ ওই সব কোম্পানিকে অতিরিক্ত লাভ দিয়ে যেসব টাকা তৈরি করা হয়েছে এই সব করে করা হয়েছে। আরইবির স্মার্ট মিটার কনজিউমার পর্যায়ে দেওয়া হয়েছে। স্মার্ট মিটার কনজিউমার পর্যায়ে কেউ দেয়? এই বোধটুকু নেই। ঢাকা শহরে $2 বিলিয়ন আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন বসানো হয়েছে, কেউ কেউ করে? এগুলো কেন করা হয়েছে? এগুলো হুমায়ুন সাহেবরা কোনো দিন বলবে না। যদি বলতো তাহলে দেশটা বেঁচে যেত। নিশ্চয়ই আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই যে জিনিসটা, যে আসলে এই যে খুলনায় যে গ্যাস ট্রান্সমিশন লাইন নেওয়া হয়েছে, এটার প্রয়োজনীয়তা আজ পর্যন্ত কিন্তু এটা সিওডি হয় নাই, কমার্শিয়াল অপারেশন হয় নাই। এটা কিন্তু ওটা না করে ওটা যদি ভোলা থেকে গ্যাস লাইনটা নিয়ে আসা যেত, তাহলে কিন্তু অনেক বেশি কাছে। কিন্তু ডক্টর শামসুল আলম যে এই জায়গাটা ওনাকে এই জায়গাটা বলি, আজকে সেই গ্যাস এলএনজি করে $10 বিলিয়ন খরচ করে ঢাকা শহরের ফ্যাক্টরিতে দেওয়া হবে। এই কথাটা কেউ বোঝেনি যে $10 বিলিয়ন খরচ করার দরকার নেই। পিডিবির একজন নন টেকনিক্যাল চাকরি করে, কি বলে, অর্থ বিভাগে চাকরি করে, ডেপুটি ডাইরেক্টর, সে বলেছে যে ওখান থেকে কেন আনা দরকার, ওখানে আমাকে সরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন করতে দাও, আর আমার যেসব জায়গাতে ঢাকা শহরে বিদ্যুৎ উৎপাদন করি আমি, সেইগুলো বন্ধ করে দাও। তাহলে ঢাকা শহরের ওই গ্যাস দেন, আর ওই গ্যাসে এখানে বিদ্যুৎ উৎপাদন, আমার ট্রান্সমিশন লাইন সব করা আছে, আমি বিদ্যুৎ দিতে পারি। তাহলে এই $10 বিলিয়ন খরচ করে আমার ওই গ্যাস আনতে হবে কেন? ওই $10 বিলিয়ন খরচ করে ওই গ্যাসই আনতে হবে, এবং ওখানে আইপিপি খাতে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, করে 5 টাকার বিদ্যুৎ 10 টাকা দিয়ে কিনতে হবে। এইগুলো করতে হবে। এগুলো করার নাম হচ্ছে আমার সরকার ক্ষমতায় এসছে, আমি সরকারকে প্রতিষ্ঠিত করেছি সেই আমিত্ব প্রতিষ্ঠিত করার জন্য এগুলো করতে হবে। এবং সেখানে সরকার নির্বিশেষে কে সরকার ক্ষমতায় আছে সেটা বড় কথা না, এগুলো করতে হবে। এগুলো করতে যেয়ে আজকে PPP, আজকে মার্চেন্ট পাওয়ার, আজকে আইপিপি, আপনি দেখেন যে ব্যাংকের টাকা এই সব পাওয়ার প্ল্যান্টগুলো কত টাকা নিয়ে গেছে, তারা কি আদৌ এই টাকা পরিশোধ করছে কিনা, আর তারা কত টাকা বিদ্যুতের দাম নিয়ে গেছে সেই হিসাবগুলো যদি আজকে সরকার করতে বসে, আমি বিনা পয়সা হিসাবটা করে দেবো। এখানে আমি ঘোষণা দিয়ে গেলাম। নিশ্চয়ই আমার শেষ করার সময় হয়েছে। একটু আমি রিলেট করি, যদি এই আইপিপিগুলো যদি আবার নাও হতো, তাহলে কিন্তু আজকে আপনি বিদ্যুৎ যে পাচ্ছি এটাও কিন্তু পেতাম, এটাও সত্যি কথা। কিন্তু একই সাথে ব্যাংক খাতের দুরবস্থার পিছনেও তো সাথে যেটা রয়েছে, সরকার যেভাবে কমিটমেন্ট করেছে, একটা ইনভয়েস রেজ হওয়ার 45 দিনের ভিতর সরকার পেমেন্ট করবেন, কিন্তু 45 দিনের ভিতর পেমেন্ট হচ্ছে না। নিশ্চয়ই এটা 6 মাস 7 মাস পরে পেমেন্ট যদি করতে হয়, তাহলে এটা ফিনান্সিয়াল কস্ট। অন্য কোনো ফোরামে নিশ্চয়ই শুনবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো। সঙ্গী থাকুন।